আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর অনলাইন ক্লাসে সেপ্টেম্বর মাসের আজকে 4th ক্লাস। এর আগের ক্লাসে আমি মাটি দূষণের কারণ, মাটি দূষণের ফলাফল এবং মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায় এই তিনটি প্রশ্ন দুটি ক্লাসের মাধ্যমে করিয়েছিলাম। দেখো, বলেই দিয়েছিলাম মাটি দূষণ থেকে প্রধানত এই তিনটি প্রশ্ন করলেই হবে, আর কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে আজকে আলোচনা করছি। দেখো, প্রথমত করেছিলাম মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণকে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুটো ভাগে ভাগ করা হয়েছিল, প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ। তারপরে মাটি দূষণের যে ফলাফল, তাকে আমি আমার প্রভাবটাকেও আলাদাভাবে দেখিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের সুবিধা হয়। কিন্তু প্রভাব বা ফলাফল একই বিষয়, তো আলাদা করলে আরো ভালো হয়। মাটি দূষণের ফলাফল হয়েছে আর মাটি দূষণ নিয়ন্ত্রণ। মাটি দূষণ নিয়ন্ত্রণ বলতে মাটি দূষণ যে যে কারণে মাটি দূষিত হয়, কি করলে সেগুলো মাটিকে নিয়ন্ত্রণ করা যাবে যাতে দূষণ না হয়। তাহলে যে কারণে মাটি দূষণ হচ্ছে সেই কারণটাকে রোধ করলেই আমরা মাটি দূষণের নিয়ন্ত্রণ পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের প্রধান যে তিনটে প্রশ্ন, সেই তিনটে প্রশ্ন সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে দেখো বাকি কিছু প্রশ্ন সম্পর্কে তুলে ধরছি, যেগুলো না করলেই নয়, করতে হবে। একবার দেখো, প্রথম, মাটির সজীব এবং অজীব দূষকগুলো কি কি আছে। মাটির সজীব এবং অজীব দূষক, প্রথম প্রশ্ন আলোচনা করছি। মাটির, এগুলো 2 নম্বরের প্রশ্ন, সজীব ও অজীব দূষকগুলি কি কি। মাটির সজীব এবং অজীব দূষকগুলো, সজীব দূষকগুলো বলতে বিভিন্ন রকম অণু, জীব বা ব্যাকটেরিয়া। যেমন এখানে সজীব দূষকগুলোর মধ্যে আমরা কি কি ফেলতে পারি, দেখি। সজীব দূষক শুধু নামগুলো করে নিলেই হবে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, আর একটা হচ্ছে কৃমি ইত্যাদি। তাহলে সজীব দূষকের মধ্যে পেলাম ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এবং কৃমি। আর একটা হচ্ছে অজীব দূষক। তাহলে এতে সজীব দূষক করলাম, বিতে অজীব দূষক। বিতে আছে অজীব দূষক। অজীব দূষকের মধ্যে অজৈব ফসফেট, লবণ, অ্যাসিড ইত্যাদি। এছাড়া হতে পারে সীসা, পারদ, ক্যাডমিয়াম, এই অজীব দূষকের মধ্যেই পড়বে। সীসা, পারদ, ক্যাডমিয়াম, দস্তা মানে তেজস্ক্রিয় দূষকগুলো কিছু। আবার প্লাস্টিক, পলিথিনও এই অজীব দূষকের মধ্যে পড়ে। তাহলে আমরা সজীব দূষকের মধ্যে মানে যেগুলো জীব, যে সমস্ত জীব দূষণ করে সেগুলোকে সজীব দূষক বলছি। যে সমস্ত জীব ছাড়া যেগুলো আছে অজীব, সেগুলোকে অজীব দূষক বলছি। দেখো, এগুলো সব ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, কৃমি, এগুলো সব জীব, এই জন্য একে বলা হচ্ছে সজীব দূষক। আর অজীব দূষকের মধ্যে বলা হলো ফসফেট, লবণ, অ্যাসিড, তারপর ক্যাডমিয়াম, পারদ, সীসা, এছাড়া প্লাস্টিক, পলিথিনও এর মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা মাটির সজীব দূষক এবং অজীব দূষক সম্পর্কে জানতে পারলাম। দেখো, এরপরে তোমাদের মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায় আমি 3 নম্বরের বা 5 নম্বরের মতো বলে দিয়েছি, কিন্তু এক্ষেত্রে 2 নম্বরেরও তোমাদের আসতে পারে। তাহলে জাস্ট তোমরা 4-5টা পয়েন্টস করে দিলেই হয়ে যাবে। 4-5টা পয়েন্টের আর এখানে ব্যাখ্যা করতে হবে না। মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়ে শুধু পয়েন্টগুলো লিখে দিলেই হবে। কেমন আমি তোমাদের বলছি, দেখো।
যেমন নতুন নতুন বনভূমি সৃষ্টি করতে হবে, 1 নম্বর লিখতে হবে। যে এখানে বনভূমি সংরক্ষণ বলে একটা পয়েন্ট করলে এটা প্রয়োজন না, 1 নম্বর দিয়ে দেবে। মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো 2 নম্বরে যদি আসে তখন 1 নম্বর দিয়ে দেবে। নতুন বনভূমি সৃষ্টি করতে হবে 2 নম্বর। কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করতে পারবে না 3 নম্বর। কলকারখানা দূষিত বর্জ্য শোধন করে মাটিতে ফেলতে হবে ইত্যাদি তোমরা লিখতে পারো। এরকম 4-5টা 2 নম্বরে যদি থাকে 4টে লিখে দিলেই হবে। মাটি দূষিত নয় এরকম কি কি কাজ করা উচিত, যদি এই ধরনের প্রশ্ন আসে। মাটি দূষিত হয় এরকম কি কি কাজ করা উচিত নয়, মাটি দূষিত হয় এরকম কি কি কাজ করা উচিত নয়, তাহলে এইগুলোই বলতে চাইছে। যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না, অপ্রয়োজনে বৃক্ষছেদন করা যাবে না ইত্যাদি তোমরা নিজের মতো করে লিখে দেবে। তাহলে এই যে প্রশ্নগুলো, মাটি দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মাটি দূষণের ফলাফল, যদি এগুলো 2 নম্বরে আসে সেই বড়টা থেকেই তোমরা নিজেরা করে দেবে। কিংবা কৃষিকাজে কীটনাশক ব্যবহারের ফলে মাটি কেন দূষিত হচ্ছে, তাহলে কৃষিকাজে কীটনাশক ব্যবহারের ফলে কি কি ক্ষতি হয় আমি বলে দিয়েছি। 1 নম্বর, উপকারী যে ব্যাকটেরিয়া থাকে প্রধান, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়। আর একটা হয় এই রাসায়নিক সার কৃষিকাজে কীটনাশক ব্যবহারের ফলে কি হয়, সেই কীটনাশকগুলো মাটির গভীরে প্রবেশ করে, ফলে ভূপৃষ্ঠের ভেতরের যে মাটি আছে ভূঅভ্যন্তর সেটাকেও, ভূপৃষ্ঠের নিচের মাটিটাকেও দূষিত করে দিচ্ছে। শুধু উপরেরটা থাকছে না, নিচেরটাকেও দূষিত করে দিচ্ছে। এইভাবে যে এক একটা কারণকে উল্লেখ করেছে, শিল্প কারখানা থেকে যে মাটি দূষণ হয় সেটা উল্লেখ করে বলতে পারে যে শিল্প বিকাশের ফলে মাটি কিভাবে দূষণ হয়। তাহলেও তখন তোমরা নিজের মতো করে লিখে দেবে যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই বাইরে গিয়ে দূষণ ঘটায়, কলকারখানার চুল্লি থেকে নির্গত ধোঁয়া সেটা বায়ু দূষণ ঘটায়। এছাড়া শিল্প কারখানা থেকে যে দূষিত জল, সেই জল কি করছে, মাটিতে মিশে সেখানে বিভিন্ন বর্জ্য পদার্থের সঙ্গে মিশে সে মাটিকে দূষিত করছে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা নিজেরা লিখতে পারবে। দেখো আর কয়েকটা আমি বিষয় তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা, টিকা করতে হবে কয়েকটা টিকা। মেনলি যে 3টে প্রশ্ন আমি পড়িয়ে দিয়েছি ওই 3টে প্রশ্ন পারলেই হবে। মাটি দূষণের কারণ, মাটি দূষণের ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়, 3টে প্রশ্ন একটু বুঝে করবে, যেভাবে ঘুরিয়ে দিই এই প্রশ্নগুলোই দেবে। আর টিকাগুলো দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা। দেখো টিকায় পয়েন্ট করতে পারো। প্রথম ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় সেটা উল্লেখ করবে। 1984 সালে 3রা ডিসেম্বর, 1984 সালে 3রা ডিসেম্বর মধ্যরাত্রিতে ভোপালে ইউনিয়ন কার্বাইড কোম্পানি কীটনাশক পদার্থ তৈরি এই কারখানায় দুর্ঘটনাটা ঘটে। তাহলে প্রথম এই কথাটা আমরা উল্লেখ করব, কত সালে কোন সময়ে হয়েছিল। কত সালে হয়েছিল? 1984 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। কখন হয়েছিল? মধ্যরাত্রিতে। কি সংস্থায়? আর ইউনিয়ন কার্বাইড কোম্পানি কীটনাশক পদার্থ তৈরির কারখানায়, ইউনিয়ন কার্বাইড কোম্পানি কীটনাশক পদার্থ তৈরির কারখানায় এই দুর্ঘটনাটা ঘটে। তাহলে প্রথম কোন জায়গায় ঘটে সেটা আমরা উল্লেখ করব। 2 নম্বরে কারণ দেবো, কারণ কি কারণে হচ্ছে, তাহলে প্রথমে কোন জায়গায় হচ্ছে এটা উল্লেখ করব। দ্বিতীয় পয়েন্ট আমরা কারণ করব, কারণ টিকাতে পয়েন্ট করে করাটা সবথেকে ভালো। কারণ আমরা কি জানি, এখানে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেখানে মিগ গ্যাস বা মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড এর শর্ট নেম হচ্ছে মিগ গ্যাস। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসের নাম কি? তাহলে এখানে হবে মিথাইল আইসোসায়ানেট, মিথাইল মিথাইল আইসো সায়ানেট, এই গ্যাসটা দায়ী। বা এর আরেকটা শর্ট নাম হচ্ছে মিগ গ্যাস।
তাহলে কোন গ্যাস দায়ী? মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাস কি ছিল? এই গ্যাস ভর্তি ট্যাঙ্ক লিক করে এবং এর ফলে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে বা অনেক সময় দেয়া থাকে এই মিথাইল আইসোসায়ানেট গ্যাসের যে ব্যবস্থা ছিল সেটা বিকল হয়ে পড়ে, মানে খারাপ হয়ে যায়, তার ফলে একটা ব্যাপক দুর্ঘটনা ঘটে। আর এর প্রভাব তিনটে পয়েন্টের মাধ্যমে তুলে ধরবে। প্রথম কোথায় হয়েছিল, আর কে, কারণ কি, আর এর প্রভাবে কি হয়েছিল। প্রভাব মানে ফলাফল। এর প্রভাবে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছিল। সরকারি হিসেবে প্রায় 2900 জন এবং বেসরকারি হিসেবে প্রায় 20,000 লোক মারা গিয়েছিল। তাহলে সরকারি হিসেবে প্রায় 2900, এটা হচ্ছে সরকারি। সরকারি হিসেবে, আর বেসরকারিতে প্রায় 20,000, কত 20,000 লোক মারা গিয়েছিল। 2900 এবং 20,000, আর প্রায় 5 লক্ষের ওপর লোক আহত বা বিকলাঙ্গ হয়ে যায়। 5 লক্ষের ওপর লোক আহত বা বিকলাঙ্গ হয়ে যায়। তাহলে এই ছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা। এরপরে চেরনোবিল গ্যাস দুর্ঘটনা আসবে তোমাদের। চেরনোবিল তিনটে টিকা করবে প্রধানত: ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল গ্যাস দুর্ঘটনা এবং অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি। একই বিষয়, অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি। চেরনোবিল, তাহলে এরও সেম হবে। প্রথম কোথায় কখন হয়েছিল? এটা 1984-তে হয়েছিল। এটা 2 বছর পরে ঠিক হয়েছিল 1986-তে। 26শে এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্রের বিস্ফোরণ ঘটে। তাহলে কোথায় হয়েছিল? 1986 সালে। ওটা ভোপাল হয়েছিল 1984-তে, আর এটা হয়েছে 1986-তে 26শে এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্রে এই গ্যাস দুর্ঘটনাটি ঘটে। এর কারণ কি ছিল? তাহলে এটা হলো 1986-তে 26শে এপ্রিল, 1986 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল। 2 নম্বরের পয়েন্ট আসবে কারণ। কি কারণে হয়েছিল? দেখো, এটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। এই চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম ব্যবহার করা হতো। এটাই তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম ব্যবহার করা হতো। এখানে নিরাপত্তা ব্যবস্থায় কিছু সেদিন ত্রুটি ঘটেছিল। এই 1986 সালে 26শে এপ্রিল নিরাপত্তা ব্যবস্থায় কিছু ত্রুটি ঘটেছিল এবং পারমাণবিক চুল্লির ভেতরে ইউরেনিয়াম জ্বালানি প্রচন্ড উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটে। মানে এটা প্রধান কারণ ছিল 1986 সালে যখন 26শে এপ্রিল এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা ছিল, এখানে কি হয়েছিল? সেই পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম এর জ্বালানি প্রচন্ড উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটে। মানে যে দেখাশোনা করতো সেই দেখাশোনায় কিছুটা ফল্ট হওয়ার কারণে এই ইউরেনিয়ামের জ্বালানি প্রচন্ড উত্তপ্ত হয়ে যায় এবং এই বিস্ফোরণ ঘটে। এর প্রভাব এর প্রভাবে প্রায় কতটা 3,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেজস্ক্রিয়তার কবলে পড়ে। কারণ আমরা জানি এই তেজস্ক্রিয় দূষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর প্রভাব দেশগুলোতে শুদ্ধ পড়ে যায়, পাশাপাশি দেশগুলোতে প্রায় পড়ে যায়। 31 জনের প্রাণহানি ঘটে এবং 209 জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 31 জন প্রাণহানি ঘটে এবং 209 জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাহলে এই ছিল চেরনোবিল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা। অ্যাসিড বৃষ্টিটা আমি করে দেবো না। অ্যাসিড বৃষ্টিটা তাহলে তোমরা নিজেরা তৈরি করবে। অ্যাসিড বৃষ্টিটা তোমরা নিজেরা তৈরি করবে। তাহলে আজকে আমাদের মাটি দূষণের চ্যাপ্টার পুরো কমপ্লিট। মাটি দূষণের কারণ, মাটি দূষণের ফলাফল, মাটি দূষণের নিয়ন্ত্রণের উপায়, তার সাথে সাথে যেসব মাটি দূষণের সজীব দূষক, অজীব দূষক ইত্যাদি এবং কয়েকটি টিকা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল গ্যাস দুর্ঘটনা, অ্যাসিড বৃষ্টি
এই কটা পড়লে মোটামুটি এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে এই কারণ ফলাফল নিয়ন্ত্রণ থেকে ঘুরিয়ে গাড়িয়ে প্রশ্ন দেবে। এই কারণগুলো থেকে যে কোনো একটা কারণ উল্লেখ করে দিয়ে কেন এটা হচ্ছে সেগুলো তোমাদের তুলে ধরবি। দেখো আজকে এরপরে আমি আফ্রিকা মহাদেশটা একটু স্টার্ট করি। শুধু আফ্রিকা মহাদেশ, দেখো প্রথমে আমি চিত্রটা আঁকছি, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। সহজ চিত্র একদম আফ্রিকা মহাদেশে। দেখো একবারে সহজ চিত্র। এই হলো আফ্রিকা মহাদেশ। এই জায়গাটায় ঠিক যেটা এশিয়ার সাথে মিশছে, এখানে আছে লোহিত সাগর, লোহিত সাগর এখানে আমরা জানি এশিয়ার সাথে মিশছে। আর যেখানে ইউরোপের সাথে মিশছে, এখানে আছে আমরা কি জানি ভূমধ্য সাগর। কারণ ভূমধ্য সাগর জলবায়ু অঞ্চল আমি ভূমধ্য সাগর জলবায়ু এইটে পড়িয়েছি, কয়েকদিন আগে পড়িয়েছি, 7 নাই। দেখো এখানে আছে ভূমধ্য সাগর, এখানে আছে লোহিত সাগর। তাহলে লোহিত সাগর কি হচ্ছে, এশিয়ার সাথে আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে, এবং ভূমধ্য সাগর কি করছে, ইউরোপের সাথে আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে। আর একটা আছে এই দিকটা আছে জিব্রাল্টার প্রণালী, এইখানটা আছে জিব্রাল্টার প্রণালী। দেখো এই মহাদেশটা আমরা জানি আফ্রিকা মহাদেশ আয়তন এবং জনসংখ্যায় দুদিকেই দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, সব থেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, এবং দ্বিতীয় যে বৃহত্তম মহাদেশ তা হলো আফ্রিকা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা, এবং জনসংখ্যার দিক দিয়েও দ্বিতীয়, আয়তনেও দ্বিতীয়। এশিয়া মহাদেশ জনসংখ্যাতেও প্রথম, আয়তনেও প্রথম, কিন্তু বাকিগুলো আর নাই। আয়তনে তৃতীয় হচ্ছে উত্তর আমেরিকা, চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা, পঞ্চম হচ্ছে আন্টার্কটিকা, ছয়ে হচ্ছে ইউরোপ, এবং সাথে হচ্ছে ওসিয়ানিয়া। এটা আয়তনে। তেমন এই আফ্রিকা মহাদেশ আয়তনে এবং জনসংখ্যায় দুটোতেই পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকার করে। এই একটা মহাদেশ, যে মহাদেশটাই দেখো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মূলমধ্য রেখা, চারটে রেখায় এই মহাদেশের উপর দিয়ে গেছে। দেখো এই মাঝামাঝি এখান দিয়ে আছে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি। এই হলো নিরক্ষরেখা। এইখান দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা মানে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর, এবং এইটা আছে মকরক্রান্তি রেখা, তার মানে কত, 23.5 ডিগ্রি দক্ষিণ, 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে আর একটা আছে
মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। তাহলে দেখো একবার যে পৃথিবীর যে চারটে প্রধান রেখা, প্রধান চারটে যে রেখা, সব চারটে রেখাই কিন্তু এই মহাদেশের উপর দিয়ে গেছে। একবার ভালো করে খেয়াল করো, দেখো নিরক্ষরেখা গেছে 0 ডিগ্রি, যার মান পুরো আফ্রিকা মহাদেশের মাঝামাঝি। উত্তর দিক দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, দক্ষিণ দিক দিয়ে গেছে মকরক্রান্তি রেখা, এবং আরেকটা দিক দিয়ে গেছে মূল মধ্যরেখা। মোটামুটি পশ্চিম দিক দিয়ে গেছে মূল মধ্যরেখা। তাহলে চারটে যে বড় রেখা, চারটে বড় রেখায় এই আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গেছে। আমরা জানি কি এই মহাদেশের একটা বিশেষ বৈশিষ্ট্য, শর্ট কোশ্চেনে আসতে পারে, আফ্রিকা মহাদেশেই প্রথম মানুষের উদ্ভব হয়। আফ্রিকা মহাদেশেই প্রথম মানুষের উদ্ভব হয়। এসএসসি তে এই প্রশ্নটা এসেছিল, স্কুল সার্ভিস কমিশনের টিচারদের যে পরীক্ষা হয় তাতে এসেছিল কোন মহাদেশে প্রথম মানুষের উদ্ভব হয়, তাতে উত্তর হতো আফ্রিকা মহাদেশ, যা তোমাদের পড়া মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আফ্রিকা মহাদেশেই প্রথম মানুষের উদ্ভব হয়। এই 19বিংশ শতাব্দীতে, মানে 19 শতকের দিকে, 19বিংশ শতাব্দীতে আফ্রিকার বহু দেশে, ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশে এই উপনিবেশ হয়েছিল। বিশেষত 19বিংশ শতাব্দীতে এখানে ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। ইউরোপ এবং উত্তর আমেরিকার উপনিবেশ ছিল। দেখো এই আফ্রিকা মহাদেশের আমরা জানি মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। ইউরোপ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। এখানে বলে দিয়েছি কি আছে, এখানে জিব্রাল্টার প্রণালী। এখান থেকে ইউরোপ আর আফ্রিকার মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। এবং এশিয়া আর আফ্রিকার মাঝে আছে কি বলে দিলাম তখন, দেখো লোহিত সাগর। এশিয়া আর আফ্রিকার মাঝে আছে লোহিত সাগর। এশিয়া ও আফ্রিকার মাঝে আছে লোহিত সাগর, এবং আফ্রিকা আর ইউরোপের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। এটা কিন্তু শর্ট কোশ্চেনে লাগবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে যে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। আফ্রিকা মহাদেশকে কি মহাদেশ বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কারণ এখানকার অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, এখানকার অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল। আমরা জানি আফ্রিকার জঙ্গল সবাই নাম শুনেছি। হিংস্র যে জন্তু, সেই জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন ধরে এখানে সভ্যতার আলো পৌঁছায়নি। তাই এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কি প্রধান কারণ হচ্ছে যে এখানে প্রাকৃতিক দুর্গমতা। প্রাকৃতিক দুর্গমতা গুলো কি কি? অস্বাস্থ্যকর বা অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, খুব এখানে গরম জলবায়ু। যেহেতু নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা পুরো উষ্ণমণ্ডলের অন্তর্গত। দেখো আফ্রিকা মহাদেশ পুরো উষ্ণমণ্ডলের অন্তর্গত হওয়া এখানে একদম উষ্ণ আর্দ্র জলবায়ু, যা মানুষের পক্ষে খুব অস্বস্তিকর। এবং এখানকার যে গভীর জঙ্গল, আফ্রিকার জঙ্গল, এই গভীর জঙ্গলের হিংস্র জীবজন্তু ইত্যাদির কারণে বহুদিন ধরে এখানে মানুষ সভ্যতার এইসব অঞ্চলে সভ্যতার আলো পৌঁছাতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। দেখো এর পরের দিন আফ্রিকা মহাদেশে স্টার্ট করব। জাস্ট আজকে একটুখানি স্টার্ট করে দিলাম, এর পরের দিন ভালো করে এই চ্যাপ্টার থেকে আরো শুরু করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি।